Hello student, welcome to another update of my channel WBSCC TET Target 2020। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইংলিশ পেডাগোগির 15টি কোশ্চেন সেট আমি আলোচনা করছি। তোমাদেরকে অলরেডি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কোশ্চেনের পিডিএফটা দিয়েছিলাম, তোমরা আনসারটা চেয়েছিলেন, তো আমি সেটাকে ভিডিও করে ডিরেক্ট এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আসছো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে যাতে একটি ভিডিওর আপডেট মিস না হয়ে যায়। তো চলো লেটস স্টার্ট, শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখছি, দ্য মাল্টিলিঙ্গুয়াল নেচার অফ দ্য চিলড্রেন ক্লাসরুম মাস্ট বি ইউজড অ্যাজ এ রিসোর্স সো দ্যাট, যে মাল্টিলিঙ্গুয়াল মানে বহুভাষী, যে বহুভাষী যে পদ্ধতি সেটা একটা ভারতীয় শ্রেণীকক্ষে ব্যবহার করা হয় একটা সম্পদ হিসেবে, তার কারণ বা কী কারণে সেটা ব্যবহার করা হয়। তো প্রথম বলতে চিলড্রেন ক্যান লার্ন মেনি ল্যাঙ্গুয়েজ, যে চিলড্রেন হচ্ছে অনেক ভাষা শিখতে পারে। তারপরে দ্য টিচার ডেভেলপস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যে শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে ভাষার যে দক্ষতা সেটা তৈরি করে। তারপর অপশন সি বলছে এভরি চাইল্ড ফিল সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর সাথে সিকিউর ফিল করে অর্থাৎ নিরাপদ বোধ করে এবং তারা সেটাকে গ্রহণও করে। অপশান ডি বলছে এভরি চাইল্ড লার্নস অ্যাট দ্য সেম পেস, অর্থাৎ প্রত্যেকটা শিশুরাই সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে এবং সমান মানে কিন্তু শিখতে পারে। কিন্তু দেখো এর মধ্যে আনসারটা হচ্ছে এইটা, এই যে এভরি চাইল্ড ফিলস সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড, যে প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু সিকিউর ফিল করে। ধরো একটা শ্রেণীকক্ষে যখন আমি মাদার টাং ইউজ করছি, প্লাস আমি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, প্লাস আমাদের দেশে দেখো আর একটা ভাষা ব্যবহার, আমাদের দেখুন তিনটে ভাষা বলি, দেখো হিন্দি, ইংরাজি এবং আমাদের যেটা মাদার টাং, সেটা তিনটে আমরা হচ্ছে ট্রাই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এখানে কিন্তু পড়াশোনা করি কোটারি কমিশনের মত অনুসারে, যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে কিন্তু আমরা এখানে পড়াশোনা করি। সেক্ষেত্রে কিন্তু শিশুরা কিন্তু যখন আমরা ওই যে মাল্টিলিঙ্গুয়াল ইউজ করবো, সেক্ষেত্রে কিন্তু তাদের মাতৃভাষা, টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং আমাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, সেটা যখন আমরা ব্যবহার করব, তাহলে কী করবে, তখন তার সে কিন্তু তিনটে ভাষায় কিন্তু শিখে নিল। হিন্দিতেও সে একই জিনিস শিখলো বললাম, বা ইংরেজিতেও একই জিনিস বলা হলো, আবার মাদার টাঙ্গেও অর্থাৎ মাতৃভাষাতেও বা নেটিভ ল্যাঙ্গুয়েজও তাকে সে একই জিনিস বলো। তাহলে কী হবে, ছাত্রছাত্রী সিকিউর ফিল করবে না, কোনো একটা ভাষাতে সে কিন্তু বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে শিক্ষক। তো এটা হচ্ছে সবথেকে বড়, এভরি চাইল্ড ফিল সিকিউর অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং সবাই সেটা নিরাপদ বোধ করবে, সেটা সকলেই কিন্তু সেটা গ্রহণও করবে। তো নেক্সট আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। অ্যান্ড ইংলিশ টেক্সট বুক ফর ক্লাস 1 স্টার্ট উইথ পিকচার্স, অর্থাৎ প্রথমে হচ্ছে পিকচার দিয়ে শুরু করা হলো, পোয়েমস মানে পিকচার্স এবং পোয়েমস অ্যান্ড স্টোরিজ অ্যান্ড এন্ডস উইথ অ্যালফাবেটস, অর্থাৎ প্রথমে গল্প এবং ছবির ডিটেলস এক্সপ্লেনেশন থেকে শুরু করে আমি কোথায় শেষ পর্যন্ত কোথায় ভেঙে নিয়ে আসলাম না, হুইচ এবং অ্যান্ড এন্ড উইথ অ্যালফাবেট, এবং অ্যালফাবেট দিয়ে শুরু করলাম। অর্থাৎ প্রথমে দেখো গল্প, ঠিক আছে, গল্পের ভিতরে প্যারাগ্রাফ থাকে, মনে করো গল্পের মধ্যে এরকম করে প্যারাগ্রাফ থাকে। আচ্ছা, প্যারাগ্রাফের মধ্যে সেন্টেন্স থাকে, প্রথমে থাকে প্যারাগ্রাফ, না প্রথমে থাকে স্টোরি, আমি ধরে নিচ্ছি স্টোরি, তারপরে থাকে হচ্ছে প্যারাগ্রাফ, তাই না? প্যারাগ্রাফের মধ্যে থাকে সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্সের মধ্যে থাকে হচ্ছে ওয়ার্ড, তাই না, এরম করে। আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে থাকে হচ্ছে না আমার কি থাকে, তোমরা জানো ওয়ার্ডের মধ্যে কি থাকে না, হচ্ছে লেটার বা বর্ণ বা অ্যালফাবেট থাকে। তো তাহলে মানে কি, মানে আমরা হচ্ছে দেখো একটা সব ব্রড জিনিস থেকে আমরা একদম স্মলেস্ট ইউনিট পর্যন্ত আসছি। তো ব্রড থেকে স্মলেস্ট ইউনিট আসা ক্ষেত্রে তোমাকে কী বলা হয় না, আমি তোমাদের আনসারটা বলে দিচ্ছি, টপ ডাউন অ্যাপ্রোচ। টপ ডাউন, ওপর থেকে একদম নিচে পর্যন্ত ভাঙতে ভাঙতে আসে, এটাকে বলা হয় আমার টপ ডাউন অ্যাপ্রোচ। যদি আমি একদম অ্যালফাবেট থেকে শুরু করে আমি যদি স্টোরি পর্যন্ত যেতাম, তখন হয়ে যেত কিন্তু আমার বটম আপ, অর্থাৎ নিচে থেকে ওপরের দিকে যাচ্ছি, মানে লোয়ার লেভেল থেকে হাই লেভেলের দিকে যাচ্ছে। আর এখানে হচ্ছে হাই লেভেল থেকে লোয়ার লেভেলের নিচে নামা হয়েছে, তো এটাকে বলা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তো নেক্সট আমরা দেখে নিই পরবর্তী প্রশ্নে কী রয়েছে। হোয়াইল চেকিং দ্য নোটবুকস দ্য টিচার অবজার্ভ, যে যখন শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে ওই নোটবুক মানে হচ্ছে বাড়ির কাজ যখন চেক করছিলেন, বাড়ির কাজ যখন নিচ্ছিলেন, দ্যাট এ চাইল্ড হ্যাজ রিপিটেডলি মেড সাম এরর্স, মানে সে বারবার কিন্তু সেই দেখতে গেলে রিপিটেডলি মানে বারবার কিন্তু সেই একই ভুল করছে ইন রাইটিং, লেখার ক্ষেত্রে। সাচ অ্যাজ রিভার্স ইমেজ, যেমন বিশেষ করে যেটা রিভার্স, যেন বি আর ডি, দেখো বি উল্টালে ডি হয় আর এম উল্টালে ডাব্লু হয়, তো এই এম আর ডাব্লু এবং বি আর ডি এর মধ্যে একটা তার মানে হচ্ছে না একটা সমস্যা তৈরি হয়েছে, সে ভুল করে বলছে, ডব্লুকে এম ভাবছে, এমকে ডব্লু ভাবছে, বা বিকে ডি ভাবছে বা ডিকে বি ভাবছে, মানে এটা সবসময় গুলিয়ে ফেলছে। তো দ্য চাইল্ড ইজ শোয়িং দ্য সাইন্স অফ, তার এখানে তার কোন মানে কোন বৈশিষ্ট্য বা কোন দিকটা এখানে প্রকাশ পাচ্ছে এর মধ্য দিয়ে, মানে এই যে তারা হচ্ছে রিপিটেডলি একই জিনিস ভুল করছে, বিআরডি এবং এমআর ডাব্লুর মধ্যে, এখানে কোন জিনিসটা
মানে এখানে প্রকাশ পাচ্ছে, সেটা হলো না লার্নিং ডিসেবিলিটি। দেখো এটা লার্নিং ডিসেবিলিটি, ঠিক আছে। তোমরা ডিসলেক্সিয়া শুনেছো, তো ডিসলেক্সিয়া এখানে হচ্ছে, হ্যাঁ ডিসলেক্সিয়া উল্টো করে দেখে তোমরা তারে জমিন বা সিনেমাতে কিন্তু তোমরা দেখেছো যে ডিসলেক্সিয়া ব্যাপারটা কী। তো নেক্সট আমি দেখে নিই পরেরটাই কী রয়েছে, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কী রয়েছে, আ টিচার ইজ টেলিং আ স্টোরি, যে একটা শিক্ষক একটা গল্প বললেন উইথ অ্যাকশনস অ্যান্ড গেস্টার্স টু ক্লাস 2-3 স্টুডেন্ট, অর্থাৎ তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে বললেন গেস্টার এবং পশ্চার মানে ইশারা এবং অঙ্গ সঞ্চালনগুলোর পদ্ধতির মাধ্যমে তাকে একটা গল্প বুঝিয়ে দিলেন। আফটার দিস শি আস্কস দেম টু ড্র পিকচার্স, এবং তারপরে কী বললেন, ছাত্রছাত্রীদের একটা ছবি আঁকতে বললেন, যে ওই মানে গল্পটা নিয়ে বা গল্পটা বানানোর জন্য একটা ছবি আঁকতে বললেন, তাই না, এবং সেটাকে গ্রুপে। হোয়াই ডু ইউ থিঙ্ক শি আস্কস দেম টু ড্র পিকচার অন দ্য স্টোরি, তাহলে তুমি কেন, বা তুমি যদি শিক্ষক হতো তাহলে তুমি কেন তাদেরকে, তুমি যে গল্পটা বলোনি কিন্তু গল্পটা তুমি গেস্টার পশ্চাৎ দিয়ে বুঝাও, তুমি ইশারা অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়েছো, তখন তুমি বললে যে তোমরা কী বুঝে সেটা লেখো, তখন মানে তুমি শিক্ষক হিসেবে তুমি কেন সেটা করলে, তো সেটা বোঝার চেষ্টা করতে সবসময় মনে রাখবে। পেডাগোগি আনসার করার সময় নিজেকে কিন্তু শিক্ষক হিসেবে কল্পনা করবে, আর অন্যদের কিন্তু ছাত্রদের হিসেবে কল্পনা করবে, তাহলে কিন্তু তোমার বুঝতে সুবিধা হবে। তো কী বলছে, আচ্ছা শি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কম্প্রিহেনশন অফ দিস টু, যে তারা কতটা গল্প বুঝতে পেরেছে সেই সম্পর্কে ধারণা নেওয়া। শি ওয়ান্টেড টু সি দ্য পার্টিসিপেশন অফ দ্য চিলড্রেন হোয়াইল ড্রয়িং, তারা যখন আঁকবে তখন দেখবে ছাত্রছাত্রীরা কতটা মানে মানে কীভাবে তারা পার্টিসিপেশন অংশগ্রহণ করছে, কতজন বা কীভাবে করছে। আচ্ছা শি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কালারিং অ্যান্ড ড্রয়িং স্কিল, এবং সে দেখতে চাইছিল যে ছাত্রছাত্রীরা কীভাবে ভালো রং করতে পারে এবং কীভাবে ভালো আঁকতে পারে কিনা সেটা দেখবে। অপশান ডি বলতে শি হ্যাড completed her lesson as per her lesson plan, so she engaged them in drawing, অর্থাৎ সে তার লেসন প্ল্যানের মধ্যে করে রেখেছে এবং তাদেরকে কমপ্লিটভাবে মানে পুরো সম্পূর্ণভাবে শেখানোর জন্য বা সম্পূর্ণভাবে শিখিয়েছে কিনা, এবং শেখানোর পর তাদেরকে কী করছে, এঙ্গেজ রাখছে শ্রেণীকক্ষে, কিন্তু তাদেরকে আঁকার মাধ্যমে তাদেরকে কিন্তু এঙ্গেজ রেখে দিচ্ছে। তো অপশান কী হবে, অপশান হবে দেখো এই যে এটা আছে এ। আচ্ছা রে, শি ওয়ান্টেড টু অ্যাসেস দেয়ার কম্প্রিহেনশন অফ দ্য স্টোরি, যে সরি এটা নয়, আমি আনসারটা ভুল বলছিলাম, সরি। তো আনসার হবে এটা বি। কেন বি আনসার হবে, দেখো বলছে শি ওয়ান্টেড টু সি, যে সে দেখতে চাইছিল বা বুঝতে চাইছিল পার্টিসিপেন্ট অফ দ্য চিলড্রেন হোয়াইল ড্রয়িং, যে কতজন ছাত্রছাত্রী ওই আঁকার সময় অংশগ্রহণ করে। যদি সবাই আঁকার সময় অংশগ্রহণ করে তার মানে তারা কিন্তু তার মানে শিক্ষক মশাই যেটা বুঝিয়েছেন অর্থাৎ ইশারা অঙ্গভঙ্গির মধ্যে তারা কিন্তু সেই সিম্বল ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝতে পেরেছে, ঠিক আছে। সবাই যদি আর যদি বেশিরভাগ যদি পার্টিসিপেট না করে তাহলে বুঝবে যে তারা ভালো করে বুঝতে পারেন। এইটাই কিন্তু টেস্ট করার জন্য এটা দেখা মানে দিয়েছিলেন এই কাজটা, যে ইশারার মাধ্যমে একটা গল্প বলেছেন, সেই গল্প সম্পর্কে একটা ছবি আঁকতে বলেছেন ছাত্রছাত্রীদের। তো অপশান বি আনসার। 5 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন কী বলছে, অ্যাক্টিভ ভোকাবুলারি কনসিস্ট অফ ওয়ার্ডস হুইচ আর, যে অ্যাক্টিভ ভোকাবুলারিতে অনেকগুলো শব্দ একসঙ্গে থাকছে, তো তার মধ্যে কী মানে সেটা হচ্ছে কী, ইউজ ফ্রিকুয়েন্টলি, সেটা খুব মানে বারবার অনেক প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়, ফোনোলজিক্যাল অ্যান্ড লেক্সিয়াল হয়ে থাকে মানে, তারপর হচ্ছে ইউজড অকেশনালি, তারপর কী বলছে ডিফিকাল্ট টু প্রোনাউন্স মানে উচ্চারণ করতে খুব অসুবিধা হয়। তো এখানে অপশান কী হবে, অপশান হবে না ইউজ ফ্রিকুয়েন্টলি। দেখো আমি এই যে অ্যাক্টিভ ভোকাবুলারি মানে অ্যাক্টিভ ভোকাবুলারি মানে কি, আমি যেই শব্দগুলো আমাদের প্রাত্যহিক জীবনে আমার যে সমস্ত শব্দগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করা সেগুলো বলা হয় না অ্যাক্টিভ ভোকাবুলারি। একদম সব সময় আমরা প্রাত্যহিক জীবনে আমাদের শব্দগুলো অঙ্গাঙ্গি যেমন গুড মর্নিং, মে আই কামিং, তো এই সমস্ত যে ব্যাপারগুলো, তারপর বিভিন্ন মানে প্রার্থনা করা, তো এই যে শব্দগুলো এই শব্দগুলো মানে ম্যানার মেনটেনের জন্য যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ফ্রিকুয়েন্টলি মানে ইউজ করি, ঠিক আছে। তো সেটা শ্রেণীকক্ষে কেন তিনি ব্যবহার করেন, অ্যাক্টিভ এগুলো হলে অ্যাক্টিভ ভোকাবুলারি। তো অ্যাক্টিভ ভোকাবুলারি কেন হলে ইউজ ফ্রিকুয়েন্টলি করা হয়, যাতে ছাত্রছাত্রীরা সেই জিনিস সম্পর্কে আরও ব্যবহার মানে তাদের ক্ষেত্রে যেন আরও ব্যবহারিক হয়, তারা যাতে আরও ভালো করে সেটা ব্যবহার করতে পারে। নেক্সট 6 নম্বর কোয়েশ্চেন আমরা দেখে নিই, দ্য মেজর এইম অফ টিচিং পোয়েট্রি, যে কেন কবিতা পড়ানো হয়, যে শ্রেণীকক্ষে কেন কবিতা পড়ানো হয় তার প্রধান উদ্দেশ্য কী আছে। বলছে ডেভেলপমেন্ট অফ গ্রামার, তাদেরকে গ্রামারের ডেভেলপ করা হয়, ব্যাকরণের বিকাশ ঘটানো হয়। অপশান বলছে মেকিং লার্নার্স টু বিকাম পোয়েটস, ছাত্রছাত্রীদেরকে মানে শিক্ষার্থীদের কী করা হয় না পরবর্তীতে কবি করে মানে কবি তৈরি করা হবে। আচ্ছা ভোকাবুলারি ডেভেলপমেন্ট, তাদের ভোকাবুলারি ডেভেলপমেন্ট করা হবে, তাদের শব্দ ছক মানে শব্দের যে স্টক রয়েছে সেগুলোকে বাড়ানো হবে। অপশান ডি হচ্ছে এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, কী করা হবে এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তো আনসার কিন্তু অপশান ডি, এনজয়মেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশনের জন্য কিন্তু কবিতাগুলো শ্রেণীকক্ষে কিন্তু বলা হয়, এনজয়মেন্ট এবং অ্যাপ্রিসিয়েশন এটার জন্য কিন্তু শ্রেণীকক্ষে কিন্তু প্রধান লক্ষ্য যে কবিতা বলা শ্রেণীকক্ষে, ঠিক আছে, কবিতা ভালো করে বলা, তাদেরকে যেন অ্যাক্টিভ মানে এনজয় এবং তার অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে, তাদের উৎসাহ প্রদানের জন্য, তাদের এনজয় তৈরি করা এবং উৎসাহ প্রদানের জন্য কিন্তু এটা করে। এবার মরফিম কী, মরফিম তোমরা আমরা তোমাদের অলরেডি এটা এই সম্পর্কে ক্লাস নিয়েছি, তোমরা জানো মরফিম কী। তাহলে মরফিম কি আমরা প্রথমে অপশানগুলো দেখে নিই। ইউনিট অফ এ ওয়ার্ড
দ্যাট ক্যান বি ব্রোকেন আপ ইন্টু নিউ মিনিং, অর্থাৎ ইউনিট অফ এ ওয়ার্ড মানে একটা শব্দের একটা মানে একটা মনে করো একটা সম্পূর্ণ শব্দের একটা অংশ, মনে করো এটা পুরো শব্দের একটা অংশ, তাহলে এই অংশকে ছোটো ছোটো অংশে ভেঙে ফেলা হয় এবং নতুন অর্থ বানানো হয়। ঠিক আছে, সেটা দেখতে হবে। স্মলেস্ট ইউনিট অফ ফেজ, যে একটা ফেজ অর্থাৎ শব্দার্থের মানে একটা শব্দের ফেজ রয়েছে, সেই ফেজের হচ্ছে স্মলেস্ট ইউনিট। মনে করো নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ, ভার্ব ফেজ, অবজেক্ট ফেজ, সাবজেক্ট ফেজ। তো ফেজের হচ্ছে ছোট্ট একদম সবচেয়ে ক্ষুদ্রতম পার্টকে বলা হচ্ছে তোমার মরফিম। তারপর হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ এ ওয়ার্ড, অর্থাৎ শব্দের সব থেকে ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে এইটা মানে মরফিম। তারপর স্মলেস্ট ইউনিট অফ এ মিনিং দ্যাট ক্যান নট বি ব্রোকেন আপ, তাহলে এটা হবে আনসার। তাহলে স্মলেস্ট ইউনিট অফ মিনিং অর্থাৎ অর্থের সব থেকে ক্ষুদ্রতম অংশ, সেটাকে বলা হচ্ছে আমার মরফিম, এবং যেটা কখনো আর ব্রোকেন করা যায়, সেটা কখনো আর ভেঙে দেখানো যায় না। ঠিক আছে, মরফিম হচ্ছে কি স্মলেস্ট ইউনিট অফ মিনিং দ্যাট ক্যান নট বি ব্রোকেন আপ। তো দেখো এখানে বলে যাচ্ছে, তাহলে ফোনেমস কি স্মলেস্ট স্পিচ ইউনিট। আচ্ছা, মরফিম কি স্মলেস্ট ইউনিট অফ মিনিং। সেমান্টিক্স কি মিনিং অফ ওয়ার্ডস। সিনট্যাক্স কি এ সিস্টেম অফ রুলস অফ অ্যারেঞ্জিং ওয়ার্ড, অর্থাৎ একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেমন সাবজেক্ট এই যে ভার্ব এবং যে অবজেক্টের এগ্রিমেন্ট থাকে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে, তো সেইটাকে বলা হচ্ছে আমার সিনট্যাক্স। সিনট্যাক্স মানে স্ট্রাকচার, সেমান্টিক্স মানে হচ্ছে মিনিং অফ ওয়ার্ড, মরফিম মানে স্মলেস্ট ইউনিট অফ মিনিং মানে একটা শব্দার্থগুলোকে বলা হয় সেমান্টিক্স। আচ্ছা, তারপরে একটা অর্থের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে মরফিম। স্মল ইউনিট অফ মিনিং একটা মানে অর্থের ক্ষুদ্রতম অংশকে বলা হচ্ছে আমার মরফিম। আর সেমান্টিক্স কি বলা হচ্ছে না মিনিং অফ ওয়ার্ড, অর্থাৎ অর্থ মানে এবার সব মানে সেটা কীভাবে সাজাবে সেটা পরের কথা না, সাবজেক্ট অবজেক্ট সেভাবে সাজানো ম্যাটার করে, মিনিংটা কি, যে মিনিংফুল শব্দ আছে সেটাকে বলে সেমান্টিক। আচ্ছা, ফোনিম তোমরা যে স্মলেস্ট স্পিচ ইউনিট, অর্থাৎ আমাদের যে আমরা বাক্য বলছি, বাক্যের যে ছোটো ছোটো অংশটাকে বলছি স্মলেস্ট স্পিচ ইউনিট। ঠিক আছে, তাহলে তোমাদের বললাম ফোনিমস, মরফিমস, সিমান্টিক্স, সিনট্যাক্স। তো এই চারটে জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিলাম দেখো এই নোটসের মাধ্যমে, মানে এই কোশ্চেন আমি দেখাতে গিয়ে। আচ্ছা, নেক্সট আমাদের কী রয়েছে আমরা দেখে নিই। এ টিচার অফ ক্লাস 2 ইউজ লার্নার্স নলেজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ টু বিল্ড এ ব্রিজ বিটুইন হিজ মাদার টাং অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ইংরেজি শিক্ষার সময় সে একটা শ্রেণীকক্ষ ক্লাস 2 পড়ানোর সময় কী করছে মানে টিচার কী করছে না, ওই দুটো ভাষার মধ্যে মাদার টাং এবং যে টার্গেট ল্যাঙ্গুয়েজ রয়েছে ইংরেজি, তার মধ্যে কী করছে একটা যোগসূত্র স্থাপন করছে। ইয়ার লার্নার্স ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন টিচিং ইংলিশ অ্যাজ এ, আমি এখানে কি করছি না, আমি মনে করো যে যাকে আমি পড়াচ্ছি তার ভাষা হচ্ছে বাংলা এবং তাকে আমি ইংরেজি শেখাতে চাইছি, তো বাংলা শেখানোর পাশাপাশি তাকে ইংরেজির মানেটা বা ইংরেজি নিয়ে তাকে আলোচনা করছি। এখানে ইংরাজি এখানে কী হিসাবে কাজ করবে, তাহলে কি ইংরেজি হিসেবে কাজ করবে, দেখো বলছি রিসোর্স হিসেবে কাজ করবে, প্যাটার্ন হিসেবে কাজ করবে, হিন্ডার হিসেবে কাজ করবে, ট্রান্সলেশন হিসেবে কাজ করবে। তোমার আনসার না রিসোর্স হিসেবে কাজ করবে, এটা একটা সম্পদ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমি মানে বাংলা শিখিয়েছি, তারপরেও তাকে ইংরেজি শেখাতে চাই, ইংরেজির আমি ইংরেজি যখন আমি ট্রান্সলেশন করে তাদেরকে পড়াচ্ছি, ইংরেজিটি কিন্তু তাদের কাছে রিসোর্স হবে। ঠিক আছে, ইংরেজি রিসোর্স হলে তবে কিন্তু সে শিখতে পারবে। নেক্সট হচ্ছে BICS, বিক্সের স্ট্যান্ডিং, মানে বিক্সের মানে পুরো অর্থ কী সেটা কিন্তু এখানে বলেছে। বিক্সের অর্থ কী, বিক্সের অর্থ হচ্ছে দেখো এই যে অপশন বি, বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিলস। তোমরা এটা মনে রাখবে, বিক্স এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিক্সের অর্থ কী না বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিলস, বিক্স হয়ে গেল। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নিই, 10 নম্বর কোশ্চেন। এ টিচার ওয়ান্ট টু ক্রিয়েট এ ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট ইন হার ক্লাস, অর্থাৎ একজন শিক্ষিকা তার শ্রেণীকক্ষে এমনভাবে তার পরিবেশটা তৈরি করছে যাতে কি হয়, মানে সবাই যাতে তার ওই ভাষাটা, যে ভাষাটা শেখাচ্ছে, টার্গেট ল্যাঙ্গুয়েজটা শেখাচ্ছে, সেই ভাষাটা যেন সবাই মানে ইকো ফ্রেন্ডলি হয়, যাতে সবাই যেন ভাষাটা গ্রহণ করতে পারে বা শিখতে পারে। সেই সুর তিনি কী করবেন, যে এনভায়রনমেন্টটা তৈরি, মানে যাতে ভাষা সবার কাছে সহজভাবে ভাষা সবাই যাতে শিখতে পারে, তার জন্য তিনি কেমন ধরনের পরিবেশ শ্রেণীকক্ষে তৈরি করবেন, তো সেখানে বলা হচ্ছে। তো 10 নম্বরের কোশ্চেন অপশানগুলো আমরা একটু দেখে নিই, তারপর আমরা আনসার বলবো, একটু দেখে নিই। ঠিক আছে, এবার 10 নম্বরের কোশ্চেনের আমরা অপশানগুলো দেখে নেব, তারপর আমরা আনসারটা বলবো। প্রোভাইড অ্যান অপরচুনিটি হোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিন, নোটিসড অ্যান্ড ইউজড বাই চিলড্রেন, বলছে যে প্রোভাইড অ্যান অপরচুনিটি মানে সুযোগ প্রদান করা হবে, যেখানে সে ভাষাগুলোকে নিজে থেকে দেখতে পারবে, অবজার্ভ করতে পারবে এবং শিখতে পারবে সেটাকে। তারপরে বলছে আস্ক স্টুডেন্ট টু ইউজ অনলি ইংলিশ হোয়াইল কমিউনিকেটিং ইন দ্য ক্লাস উইথ পিয়ার্স, অর্থাৎ যখন শ্রেণীকক্ষে যারা পিয়ার্স রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, মানে তার সহপাঠী রয়েছে, তাদের সঙ্গে সে শুধুমাত্র ইংরেজি নিয়ে, মানে ইংরেজি ভাষাতেই কথা বলবে। আচ্ছা, তারপর অপশান সি বলছে এস্টাবলিশ এ ল্যাঙ্গুয়েজ ল্যাব ইন হার ক্লাস, অর্থাৎ শ্রেণীকক্ষে কী করবে একটা ল্যাঙ্গুয়েজ ল্যাব, অর্থাৎ ভাষার
পরীক্ষাগার তৈরি করবে। অপশান ডি মোটিভেট প্যারেন্টস টু বাই ল্যাঙ্গুয়েজ গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস, অর্থাৎ প্যারেন্টস অর্থাৎ তাদের পিতামাতাদের বা তাদের অভিভাবকদেরকে উদ্বুদ্ধ করবে যে তারা যাতে কী কেনে না, ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে বিভিন্ন ধরনের যে গেজেট পাওয়া যায়, অর্থাৎ খেলার যে যন্ত্র মানে খেলার যে ইনস্ট্রুমেন্ট পাওয়া যায় সেগুলো কিনবে। তো অপশান এখানে এ, যে প্রোভাইড অ্যান অপরচুনিটি হোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিন, নোটিসড অ্যান্ড ইউজড বাই চিলড্রেন, অর্থাৎ ভাষার যাতে মানে ভাষা শিক্ষার একটা সঠিক পরিবেশ যখন শ্রেণীকক্ষের মধ্যে তৈরি করবে, তার মানে কী করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে যাতে তারা ভাষাটাকে বুঝতে পারে, তারা দেখতে পারে এবং নোটিস করতে পারে, পর্যবেক্ষণ করতে পারে, এবং এইটা যদি মানে যদি পরিবেশটা এভাবে তৈরি করা যায় তাহলেই কিন্তু তারা ভাষা শিখতে পারবে, মানে ভাষা শিক্ষার অনুকূল পরিবেশ কিন্তু শ্রেণীকক্ষ তৈরি হবে। আচ্ছা, নেক্সট কী রয়েছে 11, লিটারেচার ফর চিলড্রেন ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান ড্যাশ রিডিং। লিটারেচার মানে হচ্ছে আমরা জানি যে আমাদের সাহিত্য, যে সাহিত্য কেন শিশুদেরকে শেখানো হবে, কী কারণের জন্য পড়ানো হবে লিটারেচার। হিন্ডারেন্স মেটেরিয়াল ফর, আচ্ছা, ইন্সপিরেশনাল সোর্স অফ, অ্যাডিশনাল বার্ডেন অফ, আর অথেন্টিক সোর্স অফ। তো দেখো তাহলে এই যে লিটারেচারটা কী, লিটারেচারতে হিন্ডার হবে না, ইন্সপিরেশনালও হয় না, অ্যাডিশনালও হয় না, এখানে অথেন্টিক সোর্স অফ রিডিং। কিন্তু লিটারেচারের মধ্যে কিন্তু অথেন্টিক সোর্স রয়েছে, আমাদের সমাজ, আমাদের তারপর বাক্যের গঠন, গ্রামার, সমস্ত কিছু সঠিকভাবে মেনটেন করে কিন্তু লিটারেচার লেখা হয়। সেই জন্য অথেন্টিক সোর্স অফ রিডিং। তাহলে লিটারেচার কি একটা শিশুর কাছে না অথেন্টিক সোর্স অফ রিডিং, সেই জন্য কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু লিটারেচার পড়ানো হয়। লিটারেচার থেকে ভাষার বিকাশের একদম অথেন্টিক সোর্স, ঠিক আছে, তো মনে রাখতে হবে যে লিটারেচার হচ্ছে কি না অথেন্টিক সোর্স অফ রিডিং। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের কিন্তু মনে রাখতে হবে। 12 দাগের প্রশ্ন কী বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ ফর্ম অফ লিটারেচার ফর চিলড্রেন, অর্থাৎ এর মধ্যে কোনটি ছাত্রছাত্রীদের কাছে লিটারেচার বা সাহিত্য নয়, শিশুদের কাছে এটা সাহিত্য বলে মনে হবে না, শিশু সাহিত্য নয় বা শিশুদের কাছে সাহিত্য নয়। মাইথ অ্যান্ড লিজেন্ডস, টেলস অফ হিরোস অফ হিস্ট্রি, পিকচার বুকস অ্যান্ড ট্রেজারার্স। অর্থাৎ দেখো মাইথস অ্যান্ড লিজেন্ড, এই যে মাইথ এবং লিজেন্ড মানে রূপকথা এবং হচ্ছে হিরো যারা রয়েছে, তারপরে হিরোর হিস্টোরি মানে বিভিন্ন ধরনের যারা হিরোরা রয়েছে, নেতাজি সুভাষচন্দ্র গান্ধীরা সব হিরো ছিলেন তোমরা জানো। তারপর যে মাইথ হচ্ছে আমাদের সেই পৌরাণিক কথা, এবং বিভিন্ন যে লিজেন্ডগুলো রয়েছে, অর্থাৎ তাদেরকে আমরা বাংলাতে কী বলি লিজেন্ড বলতে, এখানে আমরা যে হারকিউলিস ছিলেন, তো এই যে লিজেন্ড যারা রয়েছে মানে গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন তারা। আচ্ছা, পিকচার বুক ছবির বই, আর ট্রেজারার্স। তো এখানে হচ্ছে না এই সি, অপশান সি হচ্ছে, দেখো এর মধ্যেই অপশান সি না, এইগুলো সব হচ্ছে না, সরি আমি ভুল বলছিলাম আরেকবারও। এই যে তিনটে, তোমরা এই যে তিনটে দেখতে, তিনটেই কিন্তু হচ্ছে লিটারেচারের সোর্স। পিকচার বুক বলো, দেখো পিকচার বুক হচ্ছে পিকচার একেও কিন্তু তার নিচে দিয়ে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া থাকে, ঠিক আছে। পিকচার দেখো তোমরা যদি কার্টুন পড়ো বা কমিক পড়ো, কমিক কিন্তু ছবি দিয়ে দেখে নিচে দিয়ে কিন্তু লেখা থাকে, তো ওইটা দেখে কিন্তু তারা পড়তে পারে। তার মানে কি মাইথ অ্যান্ড লিজেন্ড, টেলস অফ হিরোস স্টোরি অ্যান্ড পিকচার বুক, একটু এই তিনটেই হচ্ছে কি না আমার লিটারেচারের মানে সোর্স অফ লিটারেচার। তো আর এর মধ্যে জিজ্ঞেস করতে কোনটা নয়, তাহলে এটা হবে থিসারাস, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখছো ভিডিওটি, তোমরা কমেন্টে নিজেরাও কিন্তু আনসারগুলো জানাবে। যদি আমার কোনো কোথাও ভুল হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট বক্সে সেগুলোকে জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কিন্তু আমার সুবিধা হতেও পারে, ভুল হয়তো আমি ক্লাস করতে করতে হয়তো ভুল হয়ে যেতে পারে। যদি কোথাও তোমাদের জিজ্ঞাসা থাকে, কোথাও যদি কী থাকে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে কিন্তু খুব ভালো হবে, তাহলে কিন্তু আমি চাই না যে মানে জ্ঞানও তো কোনো ভুল করতে, ঠিক আছে। তো এই যে থেসারাস মানে হচ্ছে জ্ঞান ভাণ্ডার, এটাকে এর বাংলা অর্থ কি না জ্ঞান ভাণ্ডার। তাহলে জ্ঞান ভাণ্ডার, আর এইটা কিন্তু আমার তোমার লিটারেচারের কিন্তু কোনো লিটারেচারের সঙ্গে এর কোনো জ্ঞান ভাণ্ডারের কিন্তু লিটারেচারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু বাকি তিনটের সঙ্গে কিন্তু লিটারেচারের বা সাহিত্যের কিন্তু মানে একদম প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে। এবার 13 দাগের কোশ্চেন। তো দেখো কোশ্চেনগুলো কত স্ট্যান্ডার্ড, মানে কত চিন্তা করতে হচ্ছে। আচ্ছা 13, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, যে এর মধ্যে কোন স্টেটমেন্ট কোন বাক্যটি সঠিক নয় অ্যাবাউট প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, এই যে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট, এর মধ্যে কোনটি সঠিক নয়। তো আমরা দেখে নিই। তো পিকচার্স
পোস্টার্স গিভ চিলড্রেন অ্যান অপরচুনিটি টু টক অ্যাবাউট থিংস পার্সন অ্যান্ড হ্যাপেনিংস। অর্থাৎ পিকচার এবং পোস্টার ছাত্রছাত্রী শিশুদেরকে কী সুযোগ দেয় যে তাদেরকে ওই সম্পর্কে বলতে এবং কী ঘটছে সেটা সম্পর্কে এবং জানতে, পিকচার এবং পোস্টার সম্পর্কে দিলে কিন্তু সেটা বুঝতে পারবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু বলেছে যে নট ইজ কারেক্ট, কিন্তু দেখো এই যে আমি এটাও যদি বলি, দেখো পিকচার পোস্টার কিন্তু ছাত্রছাত্রীরা দেখে কিন্তু ব্যাখ্যা করতে পারে যে কী অ্যাকচুয়ালি ঘটছে বা কী হচ্ছে। আমি যদি এখন ডেঙ্গু অভিযান করি, সেই ডেঙ্গু যদি আমি একটা পিকচার তাদের সামনে দিই, ডেঙ্গু কেন হয়, ডেঙ্গু থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, আমি যদি একটা ছবি তাদের সামনে টাঙিয়ে রেখে দিই, তারা কিন্তু সুন্দরভাবে দেখে কিন্তু পোস্টারিং এবং পিকচারিং এবং পোস্টারিংয়ের মাধ্যমে কিন্তু তারা বুঝতে পারবে। ঠিক আছে, এটাও কিন্তু প্রিন্ট রিচ ইনভারমেন্ট, প্রিন্টের মাধ্যমে কিন্তু এটাকে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে। তারপরে অপশান বি বলছে এনকারেজ চিলড্রেন টু ক্রিয়েট দেয়ার ওন পোয়েমস, পোস্টার, স্টোরিজ অ্যান্ড ডিসপ্লে দেম অন দ্য ক্লাস। অর্থাৎ ছাত্রছাত্রীকে এটাও কিন্তু উদ্বুদ্ধ করে। দেখো তুমি যদি প্রাইমারি স্কুল বা দেখো ওই যে ম্যাগাজিন মানে ওয়াল যে পত্রিকা থাকে, দেওয়াল পত্রিকায়, সেই দেওয়াল পত্রিকায় কিন্তু ছাত্রছাত্রীদের বুলেটিন বোর্ডে কিন্তু তারা লিখে ছবি আঁকে, কবিতা লেখে, গান লেখে বা লিখে কিন্তু তারা ওখানে সুন্দর করে হচ্ছে আঠা দিয়ে বা পিন দিয়ে কিন্তু চিপকে দেয়। তো এটাও কিন্তু করা হয় প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট। ঠিক আছে, প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট মানে প্রিন্টের সঙ্গে ভাষা কীভাবে শেখা হচ্ছে সেইটা। এটা কিন্তু প্রিন্টের সঙ্গে তারা লিখছে, সেটা প্রিন্ট হচ্ছে, মানে প্রিন্টিং মেথডই একটা, লিখছে যেহেতু খাতাতে, সেটা কিন্তু বা আঁকছে, সেগুলো কিন্তু প্রিন্টিং মেথড। তারপর ইট কনসিস্ট অফ কনটেক্সট বেস্ট রিলিভেন্ট মেটেরিয়াল ফর চিলড্রেন সাচ আস পিকচার, রিমস, স্টোরিজ। অর্থাৎ এই যে গল্প, ছবি ইত্যাদি কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু মানে কনটেক্সট বেসড রিলিভেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। দেখুন আমরা যখন দেওয়াল পত্রিকা গেলে, আমরা যদি এখন দেওয়াল পত্রিকায় ছাত্রছাত্রীদের করোনা ভাইরাসের এফেক্ট সম্পর্কে বা করোনা ভাইরাস কেমন বৃত্তান্ত যদি তাদের সামনে লেখা হয়, কোনো স্টুডেন্ট যদি সম্পর্কে না জানে, সেও কিন্তু সেটা থেকে কিন্তু কনটেক্সট বেসড মেটেরিয়ালের মাধ্যমে কিন্তু সে ভালোভাবে কিন্তু শিখে নিতে পারবে বা বুঝে নিতে পারবে। তো এই তিনটেই কিন্তু পজিটিভ, এই উত্তরের সম্পর্কে কিন্তু তিনটেই কিন্তু পজিটিভ, একটাই কিন্তু নেগেটিভ হয়। দেখো ডি, once the material is pasted on walls it should not be removed for the whole session। অর্থাৎ একটা মেটেরিয়াল, ধরো একটা ছবি বা একটা কবিতা তুমি ওয়াল পত্রিকায় মেরে দিলে সেটাই সারা জীবন থেকে যাবে, ওই সেশন ধরে দেওয়া, নতুন কোনো কিছু এখানে দেওয়া হবে না, এটা কিন্তু নয়। বাকিগুলো কিন্তু ঠিক, এটাই কিন্তু আমার নেগেটিভ সেন্সে কিন্তু ইউজ করা হয়েছে এবং এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, দেখো ইট ইজ নট কারেক্ট বলেছে, তো এটাই হবে আনসার। আচ্ছা, নেক্সট আমার কি 14 দাগের কোশ্চেন, এরপর আর একটা কোশ্চেন হচ্ছে, তাহলে তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। 14 কি, টিচার গিভ আ টাস্ক অফ এ ডায়ালগ কমপ্লিশন টু ক্লাস 5 স্টুডেন্টস। অর্থাৎ ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের কী হচ্ছে, ডায়লগ বলা হচ্ছে, মানে কথোপকথন তৈরি করা হচ্ছে। দ্য রোল অফ দিস টাস্ক ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং উইল বি। তাহলে এই যে ডায়লগের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের কোন প্রিন্সিপালটা ইউজ করবে, কোন নীতিটা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটা তোমরা দেখে নাও। তোমরা কিন্তু এই প্রিন্সিপাল তোমাদেরকে ডিটেলস পড়িয়েছি, তোমরা দেখে নেবে। তো আমরা দেখে নিই। তো বলছে টু ফ্যাসিলিটেট কনভারসেশন বাই গিভিং স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস ইউজিং ফর্মুলিক এক্সপ্রেশন। তো এটাই অ্যান্সার হবে। তো দেখো কী করা হয়, তাদেরকে ফ্যাসিলিটেট করা হয়, তাদেরকে উদ্বুদ্ধ করা হয় যে তারা যাতে ওই যে ভাষা তারা শিখবে সেই ভাষাতে তারা তাদের কী করে মানে টার্গেট ল্যাঙ্গুয়েজটা কী করে শ্রেণীকক্ষের মধ্যে যে তার যে পেয়ার গ্রুপ আছে, তার যে সহপাঠী, তাদের সঙ্গে কিন্তু সেই সমস্ত মানে সেই ইংরেজি মানে সেই ভাষাতে কিন্তু কথা বলতে। তা যখন কথোপকথন করবে তারা কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু ওই ডায়লগ মানে হচ্ছে কথোপকথন, তার মধ্যে শিখে নেবে। তো বাকিগুলো আমরা দেখে নিই। টু প্রোভাইড ফ্রিকুয়েন্ট ফিডব্যাক অনলি গ্রামাটিক্যাল ভুল শুধুমাত্রই সেই সম্পর্কে জানানো হবে সেটা নয়। টিচিং অফ স্ট্রাকচার, শিক্ষার স্ট্রাকচারগুলো শেখাতে হবে। দ্য সেপারেশন অফ স্পোকেন আর রিটেন ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে রিটেন ফর্ম লেখা ফর্ম এবং বলার দিক এবং লেখার দিক দুটো কী করতে হবে, আলাদা করে দেবে ভাষা থেকে। তো সেটার কাজ করতে থাকে, এগুলো তিনটে কিন্তু একটা হবে না। তো অপশান হচ্ছে এ। To facilitate conversation by giving a specific language practice using formulaic expressions. Next হচ্ছে কি বলেছে 15, using realia in the language class means brings। realia শব্দের অর্থ কী, তাহলে রিয়েলিস্টিক অবজেক্ট অ্যান্ড টার্গেট ফর দিস লার্নার। রিয়েলিস্টিক মানে একদম বাস্তব যে সমস্ত জিনিস, সেই সমস্ত বস্তুগুলো কিন্তু তাদের সামনে তোলা হয়। ঠিক আছে, রিয়েলিয়া। তারপরে কি বলছে, রিয়েল লেভেল অফ চাইল্ডস লার্নিং টু দ্য নলেজ অফ দ্য প্যারেন্টস। অর্থাৎ ছাত্রছাত্রীদের সঠিক স্তর বিচার করা, যে তাদের বাবা মায়ের তাদের থেকে বিচার করা হয়, মানে ছাত্রছাত্রীদের জ্ঞানের লেভেল থেকে বিচার করা হয় তাদের বাবা মায়ের জ্ঞানের লেভেল কতটা। রিয়েল লাইফ সিচুয়েশন টু কমিউনিকেট, অর্থাৎ একদম রিয়েল লাইফ, অর্থাৎ যে আমাদের বাস্তব জীবনের যে সিচুয়েশানগুলো রয়েছে বা আমাদের পরিস্থিতিগুলো রয়েছে, সেই পরিস্থিতি সম্পর্কে কথোপকথনের মাধ্যমে কিন্তু সেটাকে বলা হচ্ছে, কথোপকথন করলে বলা হয় রিয়েলিয়া। আচ্ছা, রিয়েল অবজেক্ট অ্যাজ টিচিং এইড, অর্থাৎ একদম মনে করো আমি এখন ধরো আমি সাঁওতালি ল্যাঙ্গুয়েজ শেখাতে চাই ছাত্রছাত্রীদের, আমি একটা সাঁওতালকে শ্রেণীকক্ষে নিয়ে এসে তার ভাষার যে টোনিং, তার যে ওয়ার্ড, তার যে জিনিসগুলো তাদেরকে আমি শেখাচ্ছি বা বোঝাচ্ছি, সেটা হয়ে যাবে একদম রিয়েল অবজেক্ট হয়ে যাবে।
তো আমরা দেখে নিই রিয়েলিয়া বলতে এখানে কী বলছে, আমরা একটু দেখে নিই। তো তোমরা একটু দেখো। রিয়েলিয়া মানে হচ্ছে বাস্তব সম্পর্কিত এই জিনিসকে বলা হয় রিয়েলিয়া। তো আমরা দেখে নিই কী বলছে আনসারটা। আনসার হবে না এই যে ডি, রিয়েল অবজেক্ট অ্যাজ টিচিং এইডস, অর্থাৎ একদম যেটা একদম জীবন্ত জিনিসগুলোকে বা একদম জীবন্ত দলিলগুলোকে ছাত্রছাত্রীর সামনে হাজির করাকে বলা হবে না রিয়েলিয়া, একদম রিয়েল অবজেক্ট। তুমি বুঝতে পারো রিয়েলে প্রত্যেকটাকে তো রিয়েল শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটা কতটা কনফিউশন আসতে পারে। তো রিয়েল অবজেক্ট অ্যাজ টিচিং এইডস, একদম বাস্তব। আমি বললাম যে আমি ছাত্রছাত্রীদের সাঁওতালি ভাষা শেখাতে হবে, তো একদম সাঁওতালি মানুষকে বা সাঁওতালি ব্যক্তিকে নিয়ে আমি যদি শ্রেণীর কক্ষে তাদেরকে সাঁওতালি ভাষা শেখাই, তারা কিন্তু খুব ইজিলি শিখতে পারবে। মানে টোনিংটা ঠিক হবে, মডুলেশনটা, ভয়েস মডুলেশনটা ঠিক হবে, শব্দের উচ্চারণগুলো ঠিক হবে, তো এটা কিন্তু প্রনাউন্সিয়েশনটা ঠিক হবে। তো এই জন্য কিন্তু রিয়েল অবজেক্ট বা রিয়েল অবজেক্টগুলো কিন্তু যদি আমরা টিচিংয়ের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। তো এটাকে ব্যবহার করাকে বলা হচ্ছে, মানে শিক্ষাক্ষেত্রে বাস্তব বস্তুকে ব্যবহার করাকে বলা হচ্ছে রিয়েলিয়া। তো এটা হচ্ছে আমার, এই হচ্ছে 15টি কোশ্চেন। তোমরা যারা দেখছো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। তোমার যদি ইউজফুল মনে হয় ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? আর যারা নতুন দেখছো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।